নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্প্রতি হয়ে যাওয়া গতকাল ফলাফল বেরিয়েছে যে উপনির্বাচনগুলোর, বিশেষ করে বাঁকিপুরে বিজেপির যে পরাজয় সারা দেশের রাজনৈতিক মহলে একটা শকওয়েভ পাঠিয়ে দিয়েছে বলা যেতে পারে। তারপরে রাজনৈতিক সমীকরণে কি কোনো বদল আসছে? বিরোধী পক্ষ এই নির্বাচনের ফলাফলে, বিশেষ করে বাঁকিপুরে উপনির্বাচনের ফলাফলে কি খুব খুশি? বিরোধী পক্ষ কি এই নির্বাচনকে তাদের কাজে লাগাতে পারবে? এরকম নানা প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। কেন? বাঁকিপুরে বিজেপির ঘাঁটি এলাকা বলে ধরা হতো। মাত্র কমাস আগে 2025-এ যখন নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন, তখন এখান থেকে নীতিন নবীন 50,000-এর বেশি ভোটে এবং 60% বেশি ভোট পেয়ে জিতেছিলেন। এই কেন্দ্রে নীতিন নবীন এবং তার পিতা টানা 30 বছর ধরে জিতে চলেছেন। সেই রকম একটা জায়গাতে যেভাবে বিজেপির ভোট কমেছে এবং রাজনীতিতে আনকোড়া বলা যেতে পারে, প্রশান্ত কিশোর সেখানে প্রায় 20,000 ভোটে জিতেছেন, এটা বিজেপির পক্ষে অবশ্যই একটা বড়সড় ধাক্কা, যেটাকে শকওয়েভ বলা যেতে পারে। মুখ খুলে বিজেপির সর্বভারতীয় অধ্যক্ষ নীতিন নবীন বলেছেন যে এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা তারা নেবেন তা ক্রমশ প্রকাশ্য। কিন্তু বিরোধীদের পরিস্থিতিটা কি? এখানে কিন্তু আরজেডি অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদ যাদবের পার্টি, তাদেরও প্রার্থী ছিল। সেই রেখা গুপ্ত নামের প্রার্থী, তিনি 2025-এর নির্বাচনেও দাঁড়িয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন। তাকেই আবার টিকিট দেয় তেজস্বী যাদবের এবং লালু প্রসাদ যাদবের দল। দেখা গেল যে নির্বাচনে একেবারে অনেক পিছিয়ে তৃতীয় স্থান অধিকার করলেন এই আরজেডি প্রার্থী। এবং এটাও দেখা গেল যে আরজেডি মূলত যে ভোটের ওপরে নির্ভর করে, অর্থাৎ মুসলিম এবং যাদব ভোট, চলতি কথায় সংবাদ মাধ্যমে বলা হয় ইংরেজির MY জোট, অর্থাৎ M ফর মুসলিম, Y ফর যাদব। এই মুসলিম যাদব যে অ্যালায়েন্স আরজেডিকে বারবার ভোট পাইয়ে দিয়েছে, মুসলিম ভোটটা প্রায় পুরোটাই সেখান থেকে চলে গেল প্রশান্ত কিশোরের ঝোলায়। এমনকি যাদব ভোটের মধ্যেও চিড় লক্ষ্য করা গেল। এই পরিস্থিতিতে কংগ্রেস ভাবছে যে আরজেডির সঙ্গে তাদের যে বন্ধুত্বের সম্পর্ক এতকাল ধরে চলছে, তাতে কি কংগ্রেসের কোনো লাভ আছে? কংগ্রেসের একটা অংশ মনে করছে আরজেডির সঙ্গে থাকার ফলে বিহারে উচ্চবর্ণের মানুষদের ভোটটা প্রায় পুরোটাই বিজেপির ঝোলায় চলে যাচ্ছে। যদি আরজেডির সঙ্গ ছেড়ে কংগ্রেস আলাদাভাবে লড়ে, তাহলে উচ্চবর্ণের ভোটের একটা অংশ বিজেপির কাছ থেকে বেরিয়ে কংগ্রেসের ঝোলায় আসতে পারে। সুতরাং বিহার রাজনীতির ক্ষেত্রে এই রকম নানা রকম দোলাচলের মধ্যে চলছে বিরোধী রাজনীতি। আবার সরকারি যে রাজনীতি বিহারে, সেখানে দারুণ শোরগোল পড়েছে যে নীতিশ কুমারকে সরিয়ে দেওয়ার ফলেই বিজেপির কাছ থেকে এই ভোট চলে গিয়েছে। নীতিশ কুমার ছিলেন এমন একজন মুখ্যমন্ত্রী যিনি একেবারে পিছিয়ে পড়া মানুষ, অর্থাৎ কুর্মী এবং এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্ট যাদের বলা হয়, অতি পিছড়ে বর্গ, তাদের সঙ্গে উচ্চ বর্ণের একটা সমন্বয় রক্ষা করে তিনি চলতেন। এবং তার আবেদন, নীতিশ কুমারের আবেদন এই সব সম্প্রদায়ের কাছেই যেত। নীতিশ কুমারকে সরিয়ে সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রীর পদে বসানোর ফলেই বিপুল পরিমাণ ভোট, বিশেষ করে উচ্চবর্ণের ভোট,
প্রশান্ত কিশোরের কাছে চলে গিয়েছে। এই রকম একটা কথা বিহারে শাসক জোটের অন্যতম শক্তিশালী এই জেডিইউ নীতিশ কুমারের দল, তারা এই কথা বলতে শুরু করেছে। ইতিমধ্যেই নীতিশ কুমার নিজে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন এবং বিহারের রাজনীতিতে শাসক শিবিরেও যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। বিহারের বাইরে যদি আমরা বেরোই তাহলে দেখতে পাবো যে বিজেপির থেকে জনসমর্থন সরে গেলেও সেটাকে বিরোধীরা একজোট হয়ে সেই ভোটটা কি পেতে পারবেন তার ব্যাপারে অনেকগুলো ফল্ট লাইন তৈরি হয়েছে। বিহারের কথা বললাম, আসুন তামিলনাড়ুর কথায়। তামিলনাড়ুতে যখন তলাপতি বিজয়ের পার্টি টিভিকে, তারা সবথেকে বড় পার্টি হন, সবথেকে বেশি আসন জেতেন, কিন্তু সেটা গরিষ্ঠতার থেকে কিছু কম ছিল। এই পরিস্থিতিতে ডিএমকের সঙ্গ ত্যাগ করে কংগ্রেস তারা টিভিকে সমর্থন জানালে তলাপতি বিজয় তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। যখনই এই ঘটনা ঘটে এমকে স্ট্যালিনের দল ডিএমকে, তার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক একেবারে খারাপ হয়ে যায়। এমনকি এই চর্চাও চলছে যে লোকসভায় যদি তেমন কোনো ভোট হয় তাহলে সেই ভোটে ডিএমকে সরকার, শাসক পক্ষ বিজেপির নেতৃত্বে এনডিএ, তাকে ভোট দিয়ে দিতে পারে। সুতরাং তামিলনাড়ুতে ডিএমকের সঙ্গে কংগ্রেসের যে বেশ কয়েক বছর ধরে চলা সম্পর্ক, সেই সম্পর্ক দারুণ সংকটের মুখে পড়েছে বলে মনে হয়। সামনে নির্বাচন আছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশেও কি বিরোধী দলগুলোর মধ্যে সম্পর্ক ভালো? প্রথমেই এটা বলে নেওয়া দরকার যে যতটা সমর্থনই থাকুক না কেন, মায়াবতীর দল বিএসপি, বহুজন সমাজ পার্টি, তারা কংগ্রেস বা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির হাত ধরবে না, এটা প্রায় পরিষ্কার। তাহলে বাকি রইল সমাজবাদী পার্টি, অখিলেশ যাদব যার নেতা, এবং কংগ্রেস, তার সঙ্গে কিছু উত্তরপ্রদেশের আঞ্চলিক দল। এই যে কয়েকটা দল, তার মধ্যে প্রধান সমাজবাদী পার্টি, দ্বিতীয় কংগ্রেস এবং কয়েকটি আঞ্চলিক দল, তাদের মধ্যে কি খুব মসৃণভাবে বোঝাপড়া হবে? লোকসভায় বিরোধীরা যখন তাদের কথা বলতে চাইছেন, সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যাপারে বেশ মতের ফাটল চলে আসছে। যেমন অখিলেশ যাদব চাইছেন রাম মন্দিরের প্রণামী চুরি, এটাকেই প্রধান ইস্যু করতে। রাহুল গান্ধী চাইছেন ছাত্রদের ওপরে ছড়াগুলি চালানো, অত্যাচার করা পুলিশের, সেটাকেই প্রধান ইস্যু করতে। একটা সমাধান হিসেবে মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে এই দুটো বিষয়ই বিরোধীরা সরব হবে। সুতরাং প্রধান কোন ব্যাপারটাকে করা হবে তা নিয়ে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের একটা সূক্ষ্ম হলেও ফাটল লোকসভার ফ্লোরেতেই রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের নির্বাচনে যদি একটা মসৃণ আসন সমঝোতা না হয়, তাহলে উত্তরপ্রদেশের মতো বিশাল রাজ্যে, যেখানে 80টা লোকসভার সিট, সেই রকম বিশাল রাজ্যে বিজেপিকে কোণঠাসা করা যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার। সব মিলিয়ে বিরোধী পক্ষের কাছে বা বিরোধী নেতাদের কাছে জনগণ এখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জনগণ বলছে, আমরা তো ভোট দিয়ে দেখাচ্ছি যে আমরা বিজেপির থেকে বেরিয়ে আসতে চাই, তোমরা বেরিয়ে আসার আধারটা তৈরি করো, তোমরা বেরিয়ে আসার মঞ্চটা তৈরি করো, যাতে করে আমরা বিজেপি বিরোধিতাকে 29 সালে একটা সফল সরকার পরিবর্তনে নিয়ে যেতে পারি। কিন্তু বিরোধীরা তোমরা যদি বিচ্ছিন্ন থাকো, একে অপরের বিরুদ্ধে লড়ে যাও, তাহলে আমাদের এই প্রচেষ্টা তো ফলবতী হবে না, ফলপ্রসূ হবে না। সেক্ষেত্রে আমরা কেন এত বড় ঝুঁকি নিতে যাব? এই চ্যালেঞ্জ জনগণ আজকে ছুড়ে দিচ্ছে বিরোধী নেতাদের দিকে, বিরোধী দলগুলোর দিকে।
এখন দেখার রাজনীতি কোন দিকে যায়। শেষ পর্যন্ত এক দেশ এক ভোট বা এই ধরনের কোনো বিলে ডিএমকে শাসক এনডিএকে সমর্থন করে কিনা দেখা যাক। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা কিভাবে এনডিএতে সামিল হয় তাই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় কিনা। শিবসেনা, উদ্ধব শিবসেনার থেকে শিন্ডে শিবসেনায় ঝাঁপ দেওয়া সাংসদদের ব্যাপার নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা চলছে। দু একদিনের মধ্যে সে ব্যাপারে সুপ্রিম কোর্টের প্রাথমিক কিছু বক্তব্য জানা যেতে পারে। ফলে সামনে প্রচুর ইস্যুস রয়েছে। সেই ইস্যুগুলোকে সামনে রেখে শাসক দলও তাদের ঘুঁটি সাজাচ্ছে, বিরোধী দলও তাদের ঘুঁটি সাজাচ্ছে, কিন্তু সবার ঘুঁটিকে সামনে রেখে জনগণ চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা এমন একটা মঞ্চ বানাও, এমন একটা জায়গা বানাও, এমন একটা ক্ষেত্র বানাও যে ক্ষেত্রকে সামনে রেখে আমরাও আমাদের মনোভাব, আমাদের মত আমরা প্রকাশ করতে পারি, যেটা ফলপ্রসূ হয়, ফলবতী হয়। সেই দিকে রাজনীতির সেই চর্চার দিকে আমরা নজর রাখবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।